গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারে শুধুমাত্র কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্পর্কে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়েছি বংশগতি সংক্রান্ত, যেমন বংশগতি কাকে বলে, এই বংশগতিবিদ্যার জনক কে, তারপর মেন্ডেলের এক সংকর জনন, দ্বিসংকর জননের পরীক্ষা, মেন্ডেলের সূত্রের কতগুলো ব্যতিক্রম, এছাড়াও যে সমস্ত শব্দগুলো ছিল বংশগতি সংক্রান্ত, যেমন এলিল, লোকাস, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট, প্রচ্ছন্ন, এগুলো আমাদেরকে একটু মনে করে নিতে হবে এখানে এটা পড়ার সময়। আগে আমরা দেখে নিই কী কী বিষয়গুলো পড়বো, আগে সেগুলো দেখে নিই। ফার্স্টে পড়ব জিনগত রোগ কী, সেকেন্ড পড়ব জিনগত রোগের কারণ, কেন হয় এই জিনগত রোগগুলো, 3 নাম্বার পড়ব জিনগত রোগের প্রকারভেদ, জিনগত রোগগুলো কয় ধরনের হয় এবং সেগুলো কী কী। প্রথমে আসি জিনগত রোগ। জিনগত রোগ কাকে বলবো? সাধারণভাবে বলা যায় যে সমস্ত রোগগুলো আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি বা যেগুলো বংশগতভাবে সঞ্চারিত হয় সেগুলোকেই বলা হয় জিনগত রোগ। এখন দেখো সংজ্ঞার আকারে যদি আমরা বলি তো কী হবে? মানুষের অস্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে যে সকল অস্বাভাবিকতা বা ত্রুটি লক্ষ্য করা যায় তাদের জিনগত রোগ বলা হয়। তা কী বললাম? মানুষের অস্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা আর কি বলছে, ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে যে সকল অস্বাভাবিকতা বা ত্রুটি লক্ষ্য করা যাবে তাকে আমরা বলবো জিনগত রোগ। ঠিক আছে, এরপর আসছি সেকেন্ড পয়েন্ট, জিনগত রোগের কারণ। কী কারণে এই জিনগত রোগগুলো হয়? সংজ্ঞার মধ্যে এই কারণ দুটো আছে, তাও আলাদাভাবে লিখেছি। এক হচ্ছে জিনের মিউটেশন, আগেই পড়েছিলাম যে ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে, বা সেকেন্ড পয়েন্ট দেখো মানুষের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। মানুষের যে ক্রোমোজোমের যে অস্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম সংখ্যা যদি পরিবর্তন ঘটে। মানুষের দেহের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। ঠিক আছে, 46টি বা 23 জোড়া। এই ক্রোমোজোম সংখ্যার যদি পরিবর্তন হয়, কেমন পরিবর্তন হতে পারে? ক্রোমোজোম সংখ্যা 46টি থাকে কিন্তু তার পরিবর্তে যদি 47টি হয়ে যায় বা কমে গিয়ে যদি 35টি হয়ে যায়, এই ধরনের পরিবর্তনের ফলেও কিন্তু জিনগত রোগ দেখা যায়। যেমন আমরা ডাউন সিনড্রোম এগুলো পড়েছি, এগুলো কিন্তু এই কারণেই হয়। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে জিনের মিউটেশন। মিউটেশন বলতে আমরা কি বুঝি? মিউটেশন বলতে বোঝায় হঠাৎ করে যদি জিনের সজ্জারীতির কোনো পরিবর্তন হয় তাকে আমরা বলবো মিউটেশন। কি বললাম? হঠাৎ করে বা সাডেনলি যদি কোনো কারণে জিনের যদি পরিবর্তন ঘটে যায় তাকে আমরা বলবো মিউটেশন। আর এই মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কে? এই হুগো দ্য ভ্রিস। তিনি 1901 খ্রিস্টাব্দে উদ্ভিদের মধ্যে প্রথম এই মিউটেশন লক্ষ্য করেছিলেন। এই জন্যই হুগো দ্য ভ্রিসকে বলা হয় ফাদার অফ মিউটেশন। এই মিউটেশন ব্যাপারটা একবার দেখে নাও। এই মিউটেশন কীভাবে হতে পারে? মিউটেশন 3টিভাবে হয়, তার মধ্যে আমি শুধুমাত্র 2টি এখানে ভাগ উল্লেখ করেছি। এক হচ্ছে ডিলিশন, এক হচ্ছে ইডিশন। ডিলিশন মানে কি? ডিলিশন মানে ডিলিট হয়ে যাওয়া। আমরা ক্রোমোজোমের যে সজ্জায়িতি তার মধ্যে কী কী থাকে? ক্রোমোজোমের সজ্জায়িতির মধ্যে বিভিন্ন নাইট্রোজেনযুক্ত বেসগুলো থাকে, যেমন ATGC। এখানে দেখো ATGC থাকে, তার মধ্যে এডিনিন সবসময় থাইমিনের সঙ্গে যুক্ত থাকবে, ডবল বন্ধনী, তার 2টি বন্ধনী রয়েছে। আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকবে 3টি বন্ধনীর দ্বারা। এরকম একটা সজ্জায়িতি থাকে। ঠিক আছে, আর ডিলিশন মানে কি? ডিলিট বা বিয়োজন হয়ে যাওয়া। এখান থেকে মনে করো এই যে এই গুয়ানিন আর এই সাইটোসিন, এই দুটো জিন মনে করো ডিলিট হয়ে গেল। সেক্ষেত্রে আগে ছিল 4টে, এখন দেখো হয়ে গেছে 2টো। শুধু এডিনিন থাইমিন আছে, আর থাইমিন আর এডিনিন আছে, কিন্তু এই দেখো গুয়ানিন সাইটোসিন বা সাইটোসিন গুয়ানিন এগুলো ডিলিট হয়ে গেছে। এর ফলেও কিন্তু কী হবে? আগে এটা যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতো এই সজ্জায়িতরা, কিন্তু এটার পরিবর্তন, সজ্জায়িত কিছু চরিত্রের পরিবর্তন লক্ষ্য করা যাবে।
নেক্সট রয়েছে এডিশন। এডিশন মানে কি অ্যাড হওয়া, তাই তো। এই দেখো আগে 4টে ছিল, 1 2 3 4, কিন্তু এখানে দেখো 1 2 3 4 5, 5টা হয়েছে, মানে একটা অ্যাড হয়েছে, থাইমিন আর এডিনিনকে অ্যাড করা হয়েছে। এই থাইমিন এডিনিন আর গুয়ানিন সাইটোসিনের মাঝে একটা থাইমিন এডিনিনকে অ্যাড হয়েছে এখানে। এই এডিশনের ফলেও কী হয়, জিনের গত রোগ দেখা যায় বা জিনের মিউটেশন হয়, পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এছাড়াও আরেকটা রয়েছে ট্রান্সভার্সন, এটা আলোচনা করা হয়নি এখানে। এখন জানবো এই মিউটেশনটা কখন হয়। মিউটেশনটা কখন হয়, এই যে চেঞ্জিংগুলো হচ্ছে, এই চেঞ্জিংগুলো সাধারণত কখন হয়। এই চেঞ্জেসগুলো হয় যখন কোষ বিভাজন হয়। মিউসিস কোষ বিভাজনের সময় প্রোফেজ 1 দশায়, মিউসিস কোষ বিভাজন আমরা আগে পড়েছি, মিউসিস কোষের দুটি দশা থাকে, প্রোফেজ 1 এবং প্রোফেজ 2। ওই প্রোফেজ 1 দশায় যে সমস্ত উপদশাগুলো রয়েছে, কী কী উপদশা রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এদের মধ্যে কি হয়, ওই পেকিটিন উপদশায় যখন কী হয়, ক্রোমাটিডের খণ্ড বিনিময়ের সময় হয়। যখন ক্রোমোজোমের দুটো বাহুকে, ক্রোমোজোমের এরকম একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই দুটো বাহুকে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এদের যখন খণ্ড বিনিময় হয়, যখন বা ক্রসিং ওভার ঘটে, তখন কি হবে, এদের মধ্যে জিনের মিউটেশন ঘটবে বা জিনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। ঠিক আছে, আর এই জিনের পরিবর্তনের ফলে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো দেখো এখানে উদাহরণ আকারে দেওয়া হয়েছে, যেমন থ্যালাসেমিয়া হতে পারে, হিমোফিলিয়া হতে পারে, বর্ণান্ধতা হয়, এছাড়াও রয়েছে ডায়াবেটিস, অ্যালবিনিজম। এদের মধ্যে এই তিনটে শুধুমাত্র তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। বাকিগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ডায়াবেটিস বলতে ডায়াবেটিস ইনসিপিডাসকে বোঝানো হয়েছে, যেমন বহুমূত্র রোগ, এবং অ্যালবিনিজম বলতে বোঝানো হয়েছে মানুষের দেহের যে রঞ্জক রয়েছে, মানুষের দেহে ম্যানিন নামক যে রঞ্জক থাকে, সেটার উপস্থিত প্রায় লক্ষ্যই করা যায় না। অ্যালবিনিজমের ক্ষেত্রে দেহ পর শ্বেতকায়ী বর্ণের হয়ে যায় দেহটা, এটাকে আমরা বলছি অ্যালবিনিজম। এখন আসছি জিনগত রোগের প্রকারভেদ সম্পর্কে। দেখো, জিনগত রোগের প্রকারভেদ বা একে আমরা কভাগে ভাগ করতে পারি। জিনগত রোগ দুরকমের হতে পারে, একটা অটোজোম বাহিত হতে পারে, কিছু রোগ অটোজোম বাহিত হতে পারে, আর কতগুলো রোগ হতে পারে এরোজোম বাহিত হয়, বা সেক্স ক্রোমোজোম বাহিত বা যৌন ক্রোমোজোম বাহিত হয়। অটোজোম, এই অটোজোম মানে যে সমস্ত ক্রোমোজোমগুলো সাধারণত দেহ গঠন করে সেগুলোকে বলা হয় অটোজোম বা দেহ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা কত, 44টি হয়। আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত হয়, এগুলো 2টি হয়। সেই দুটি কি, এক্স ও ওয়াই। আর অটোজোম আবার দুরকমের হতে পারে, তাদের মধ্যে কিছু প্রকট আর কিছু প্রচ্ছন্ন থাকতে পারে। আগেই বলেছিলাম আমরা যখন মেন্টাল একসঙ্গে বা দ্বিসঙ্গ জন্য পড়েছি, লম্বা গাছ মোটর গাছ, দেখুন এটা লম্বা মোটর গাছ বা হয়তো এটা হচ্ছে বেটে মোটর গাছ। এটার মধ্যে এটা প্রকট ছিল, এটা প্রচ্ছন্ন, তাই তো। তো এক্ষেত্রেও কী হয়, প্রচ্ছন্ন আর প্রকট রয়েছে। প্রচ্ছন্ন বাহিত রোগ কোনগুলো, সেগুলো হচ্ছে থ্যালাসেমিয়া এবং অ্যালবিনিজম। আর প্রকট বাহিত রোগ কোনগুলো, সেটা হচ্ছে ডায়াবেটিস। এইগুলো আমাদেরকে স্টাডি করার দরকার নেই, অ্যালবিনিজম আর ডায়াবেটিস। শুধুমাত্র আমরা থ্যালাসেমিয়া নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। আর সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বাহিত রোগ কোনগুলো, সেগুলো যৌন ক্রোমোজোম দুরকমভাবে হয়, একটা হচ্ছে এক্স এবং ওয়াই। আর সাধারণত এক্স বাহিত রোগগুলোই সাধারণত দেখা যায়, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ এগুলো। আর ওয়াই ক্রোমোজোম সেরকম কোনো বৈশিষ্ট্য, জিনগত রোগের বৈশিষ্ট্য বহন করে না এটা ওয়াই ক্রোমোজোমটা। এটা শুধু জীবদের বাহ্যিক বৈশিষ্ট্যর জন্য এই ওয়াই ক্রোমোজোমটা নির্ধারিত হয়। তা আমরা সিলেবাসে 3টে রোগ সম্পর্কে জানলাম। একটা থ্যালাসেমিয়া আছে, যেটা হচ্ছে শুধুমাত্র অটোজোম বাহিত রোগ। আর যৌন ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে দুটো, একটা হিমোফিলিয়া, একটা বর্ণান্ধতা। ঠিক আছে, একটা থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত, আর যৌন ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে দুটো, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। প্রথমে আলোচনা করছি থ্যালাসেমিয়া সম্পর্কে। আগে দেখো এটা কারণটা কেন হয়, এটা যে প্রথমে জেনেছিলাম, এটা অটোজোম বাহিত হয়, এটা অটোজোম বাহিত একটা প্রচ্ছন্ন জিনগত রোগ, এটা থ্যালাসেমিয়াটা প্রচ্ছন্ন জিনগত রোগ। এই থ্যালাসেমিয়া রোগের সাধারণত কী হয়, মানুষের যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিন উৎপন্ন প্রায় কমে, হিমোগ্লোবিন
মানুষের দেহে যে হিমোগ্লোবিন থাকে রক্তের মধ্যে তার পরিমাণ পুরোপুরি কমে যায়, এখানে কমে যায়। এর ফলে কী হয়, সেই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে কী হয়, এই জন্য বারবার তাকে রক্ত পাল্টাতে হয় বা তাকে রক্ত বদলাতে হয়। এই জন্য বারবার রক্ত বদলানোর জন্য তার দেহে কী হয়, লোহার পরিমাণটা খুব বেড়ে যায়। এর ফলে দেহের বিভিন্ন অর্গানগুলো যেমন যকৃৎ, প্লীহা এগুলো আকৃতিতে বড় হয়ে যায় এই থ্যালাসেমিয়া রোগে। এই রোগটা সম্পর্কে কে প্রথম বর্ণনা দিয়েছিলেন? দেখো, আমেরিকার চিকিৎসক আছে থমাস ব্যান্টন কুলি, সর্বপ্রথম 1925 সালে শিশু দেহে এই বিটা থ্যালাসেমিয়া রোগটিকে প্রথম লক্ষ্য করেছিলেন। বিজ্ঞানীর নামটা কি? থমাস ব্যান্টন কুলি। তিনি কোন রোগটা লক্ষ্য করেছিলেন প্রথমে? বিটা থ্যালাসেমিয়া। এই নামটা বিটা হলো কেন, তাও আমি একটু পরে আলোচনা করব। পরে এটাকে এরিথ্রোব্লাস্টিক এনিমিয়া রূপে নামকরণ করা হয়ে থাকে। পরে আবার ওই বিজ্ঞানীর নাম অনুসারে একে আবার কুলির এনিমিয়াও বলা হয়। পরীক্ষায় শর্ট কোশ্চেন অনেক সময় দেয় যে কুলির এনিমিয়া বলতে কী বোঝো, এই বিটা থ্যালাসেমিয়াকেই কিন্তু অনেক সময় কুলির এনিমিয়া বলা হয়। ঠিক আছে, তো এরপর আলোচনা করব এর প্রকারভেদ। দেখো, যে থ্যালাসেমিয়া রোগ কত ধরনের হয়, এই প্রকারভেদে যাওয়ার আগে জানবো এই হিমোগ্লোবিনের গঠন। যে হিমোগ্লোবিনের পরিমাণ যে কমে যাচ্ছে, সে কেন কমছে বা হিমোগ্লোবিনের কেন ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে, তার উপর ভিত্তি করেই এদের এই প্রকারভেদটা হয়েছে। দেখো, মানুষের রক্তে প্রথমে হিমোগ্লোবিন গঠনে আসছি। হিমোগ্লোবিন গঠনটা কেমন? হিমোগ্লোবিনের গঠনটা 4টি পলিপেপ্টাইড শৃঙ্খলতা গঠিত হয়েছে হিমোগ্লোবিনটা। এমনি 4টা, 2টো, 3টে, 4টা পলিপেপ্টাইড শৃঙ্খলতায় গঠিত হয়েছে। তার মধ্যে থেকে 2টি আলফা চেন, এগুলোকে বলা হয় আলফা চেন, আর 2টো বিটা চেন থাকে। এভাবে 2টো বিটা চেন রয়েছে। 2টো আলফা চেন এবং 2টো বিটা চেন নিয়ে একটা পলিপেপ্টাইড শৃঙ্খল দ্বারা হিমোগ্লোবিন গঠিত হয়েছে। এই আলফা ও বিটা এর উপরেই ওর নামকরণ বা প্রকারভেদটা হয়েছে। এই যে দেখছি আমরা আলফা থ্যালাসেমিয়া, এই যে দেখছি আমরা বিটা থ্যালাসেমিয়া, এই যে দেখছি থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, এই প্রকারভেদ কি, তার ট্রান্সে 3টি ভাগ করলাম, আলফা, বিটা আর থ্যালাসেমিয়া মাইনর। প্রথমে আসছি থ্যালাসেমিয়া মাইনর সম্পর্কে। থ্যালাসেমিয়া মাইনরটা কেমন? প্রথমে বলছিলাম 4টা পলিপেপ্টাইড শৃঙ্খল থাকে। এটা আলফা চেন, এটাও আলফা চেন, এটা বিটা চেন আর এটা বিটা চেন। এদের মধ্যে যদি শুধুমাত্র একটি মাত্র মনে করো এই বিটা চেনটা আক্রান্ত হলো, তা সেটা হবে থ্যালাসেমিয়া মাইনর। মানে 4টা শৃঙ্খলের মধ্যে শুধুমাত্র যে একটা মাত্র বিটা চেন আক্রান্ত হয় বা এফেক্টেড হয়, তাকে আমরা বলছি থ্যালাসেমিয়া মাইনর। এই থ্যালাসেমিয়া মাইনরটা সেরকম সিভিয়ার নয় বা মারাত্মক নয়। এক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড পাল্টানোর সেরকম কোনো প্রয়োজন হয় না। দেহের বিভিন্ন অঙ্গগুলো ইনলার্জ হয়ে যায় না, বড় হয়ে যায় না এই থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে। এরপরে আসছি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কাকে বলবো? এই যে 2টো বিটাচেন রয়েছে, এই 2টো বিটাই যদি আক্রান্ত হয়ে যায়, এফেক্টেড হয়ে যায়, তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। এই বিটা থ্যালাসেমিয়া 2 রকমের হয়, থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াম। আরটা রয়েছে আলফা থ্যালাসেমিয়া, কি, যে 2টো আলফা চেনে আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, 2টো আলফা চেনে যদি আক্রান্ত হয়, তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া। আর এই আলফা থ্যালাসেমিয়া আবার 2 রকমের হয়, একটা যে হিমোগ্লোবিন এইচ ডিজিজ আর একটা হচ্ছে হাইড্রোসফিডারিস। হিমোগ্লোবিন এইচ ডিজিজ কী হয়, তাকে ব্লাড পাল্টানোর প্রয়োজন হয়, তার দেহে জন্ডিস দেখা দেয়, দেহের বিভিন্ন অঙ্গ বড় হয়ে যায়। আর হাইড্রোসফিডারিসটা কি, যখন কোনো একটা শিশু ফিটাসের মধ্যে থাকে, সে ফিটাসে থাকাকালীন অবস্থায় তার দেহের মধ্যে হিমোগ্লোবিনের সংখ্যা কমে যায়। এর ফলে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করতে পারে না রক্তকে। এর ফলে শিশুরা যখন জন্ম হয়, জন্মের পর শিশুটির মৃত্যু ঘটে। এই ঘটনাকে বলা হয় হাইড্রোসফিডালিস। আর এই আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী ক্রোমোজোমটি অবস্থান করে 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে, জিনটি অবস্থান করে 16 নম্বর ক্রোমোজোমে। আর বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি অবস্থান করে 11 নম্বর ক্রোমোজোমে। এগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেন দেওয়া থাকে অনেক সময়, যে বিটা থ্যালাসেমিয়ার জিনটি কত নম্বর ক্রোমোজোমে অবস্থান করছে এবং আলফা থ্যালাসেমিয়ার জন্য জিনটি কত নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। ঠিক আছে, তাই প্রকারভেদ হয়ে গেল আলফা থ্যালাসেমিয়া কি, বিটা থ্যালাসেমিয়া কি, আর থ্যালাসেমিয়া মাইনর কি। এরপর শনাক্তকরণ। এই যে কার যে থ্যালাসেমিয়া হয়েছে তাকে আমরা শনাক্ত করবো কীভাবে?
তার জন্য টেস্ট করতে হয়, সেই টেস্টের নাম হচ্ছে HPLC টেস্ট বা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি টেস্ট। কি বললাম? HPLC টেস্ট বা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি টেস্ট হয়েছে। এরপর দেখো এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, মানে এই রোগ হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে। 1 নম্বর দেখো, প্রথমে কি হয়, অতিরিক্ত লোহা জমা, মানে দেহের মধ্যে কি হয়, অতিরিক্ত লোহা জমে যায়। কারণ কোনো রোগীকে যে থ্যালাসেমিয়া আক্রান্ত তাকে বারবার ব্লাড চেঞ্জ করতে হচ্ছে, আর ব্লাডে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা একটা লৌহ রঞ্জক দ্বারা গঠিত হয়। এই যে বারবার কি হচ্ছে, এই রক্ত পাল্টানোর জন্য কি হচ্ছে, তার দেহে প্রচুর পরিমাণে লোহা জমা হচ্ছে। হাড়ের অস্বাভাবিক গঠন, অস্বাভাবিক গঠন মানে কি, দেখবে সাধারণত কী হয়, হাতের আঙ্গুরের হাড় এগুলো কী হয়, সাধারণত বেঁকে যায় এই সমস্ত রোগীদের। তারপর 2 কী হয়, প্লীহার বৃদ্ধি হয়, যে প্লীহা থাকে সেই প্লীহার বৃদ্ধি ঘটে। ব্যাহত দৈহিক বৃদ্ধি, যে থ্যালাসেমিয়া আক্রান্ত তার দৈহিক বৃদ্ধি ঠিকঠাক হয় না। তারপর হৃৎপিণ্ডের অসুখ হয়। আর এনিমিয়া, এনিমিয়া মানে কি, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, তাকে আমরা এনিমিয়া বা রক্তাল্পতা বলে থাকি। এটা গেল লক্ষণ। এতটা পর্যন্ত আমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে কেন হয়, এর কারণ কি, লক্ষণ কি, কমপ্লিট এতটা পর্যন্ত। এরপর আর যে জিনিসটা আমাদের জানতে হবে সেগুলো একটু জানতে হবে, সেগুলো হচ্ছে ক্যালকুলেশন টাইপ বিষয়। যেমন দেখুন, যেমন আক্রান্তকে আমি এখানে সাইন করেছি, যেমন আক্রান্তকে আমি সিম্বল করলাম দুটো স্মল আর দিয়ে। স্মল আর কেন বললাম, যেহেতু প্রচ্ছন্ন, ক্যাপিটাল আর হলে প্রকট হতো, যেহেতু প্রচ্ছন্ন বাহিত অটোজম বাহিত রোগ, তাই এটি স্মল আর থাকলেই সে আক্রান্ত হবে। আর বাহক কাকে হবে, যার একটি ক্যাপিটাল স্মল আর থাকবে সে বাহক হবে। আর স্বাভাবিক ব্যক্তি কাকে বলবো আমরা, যেন ক্যাপিটাল আর থাকবে সেটা হচ্ছে সেই ব্যক্তি স্বাভাবিক। ঠিক আছে, এখন দেখো একটা কোশ্চেন এখানে তুলে ধরেছি আমি। বাবা বাহক, বা বাহক বলতে কি, বাহক বলতে ক্যাপিটাল আর স্মল আর বাহক। মাতা স্বাভাবিক হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা। বাবা স্বাভাবিক রয়েছে, বাবা বাহক রয়েছে, ক্যাপিটাল স্মল রয়েছে, দেখো পুরুষ বাবা, এইদিকে বাবা রয়েছে, এদিকে মাতা, এটা মেল সাইন সিম্বল, এটা ফিমেল সিম্বল। বাবা বাহক, ওই জন্য কি এটা ক্যাপিটাল আর স্মল লিখেছি, পুরো সাইনটা দিয়ে দিয়েছি। আর মাতা কী বলছে, স্বাভাবিক রয়েছে, হলে তাদের সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এরপর আমরা কি করব, একটা চেকারবোর্ডকে আমরা করেছি একসঙ্গে জয়েন চেকারবোর্ড, আমি চেকারবোর্ড নামিয়ে এদিকে মেল সাইন, এদিকে ফিমেল সাইন করব। মেলের দিকে মেল রয়েছে, ক্যামেরা রয়েছে আর একটা স্মল আর গ্যামের উৎপন্ন হয়েছে, আর এদিকে হয়েছে আর এই ক্যাপিটাল আর গ্যামের উৎপন্ন হয়েছে। এরপর আগে যেরকমভাবে ক্রস করেছিলাম, এটার সাথে এটা ক্রস করবো, ক্যাপিটাল হলো, এটার সাথে এটার ক্রস করবো, ক্যাপিটাল আর স্মল আর হবে। আবার এটার সাথে এটার ক্রস করবো, ক্যাপিটাল আর হবে, এটার সাথে এটার ক্রস করবো, ক্যাপিটাল স্মল হবে। এখানে আমরা কি দেখতে পেলাম তাহলে, এখানে দেখতে পেলাম একটা দুটো মানে কি, টোটাল হচ্ছে 100%, টোটাল হচ্ছে 100%, টোটাল হচ্ছে 100%, 25, 4 25 100%, ঠিক আছে। তা মানে দেখলাম এখানে আর দেখতে পেলাম দুটো, মানে 25, 50। আর মানে কি, আর মানে হচ্ছে স্বাভাবিক, তাই 50% হবে স্বাভাবিক সন্তান হবে। আর ক্যাপিটাল স্মল আর মানে কি, দেখো ক্যাপিটাল স্মল আর মানে কি, বাহক, তাই তো 25, 50% বাহক হবে। তা আমরা এখান থেকে দেখতে পেলাম যে বাবা যদি বাহক হয় এবং মাতা যদি স্বাভাবিক থাকে, তাহলে তাদের সন্তানরা কেমন হবে, 50% স্বাভাবিক হবে এবং 50% বাহক হবে। এরকমভাবেই তোমাদের একটা হোম টাস্কের জন্য আমি একটা আরেকটা ক্যালকুলেশন দিয়েছি, সেটা তোমরা বাইরে থেকে করে নিয়ে আসবে। সেটা হচ্ছে যেন পিতা ও মাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে, দুজনেই এরকম বাহক, দুজনেই বাহক হলে তাদের সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, এটা তোমরা করে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এটুকুই রইল, বাকিটা আমি পরের দিনকে তোমাদের বোঝাবো।